স্যার আপনার কাছে প্রশ্ন যে আমাদের এই দেশটা একদম ৩ দিক থেকে ভারত ঘিরে রেখেছে। আমাদের সীমান্ত একটা বিশাল বড় ব্যাপার। আমরা ২ দিন আগে বিমান বিধ্বস্তের ঘটনা দেখেছি এবং আমাদের বিমান বাহিনীর যে দুর্বলতা সেটা এখন আমাদের পার্শ্ববর্তী সব দেশই জানে, সবচেয়ে বেশি ভারতই জানে। সো আমাদের সক্ষমতা কতটুকু এটা আমরা জানি। মূল শক্তি আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের বিডিআর। সেই বিডিআর এর বর্তমান অবস্থা কি এবং আমাদের সীমান্ত কি কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে আছে কিনা? শুরুতেই আমি অন্য প্রসঙ্গে জাস্ট একটা লাইন বলতে চাই। এই যে মাইলস্টোনে যে প্লেন ক্র্যাশটা হলো, এখানে আমরা সবাই দেখেছি যে আমাদের সেনাবাহিনীর সৈনিকরা, জুনিয়র অফিসাররা, ডিসিওরা কিভাবে কাজ করেছে। সৈনিকরা তাদের গায়ের ইউনিফর্ম খুলে দিয়ে অন্যদের লাশ ঢেকে দিয়েছে, সম্মান রক্ষা করেছে। আমি একটা সৈনিককেও দেখি নাই যে সে এই উদ্ধার কাজে জড়িত নাই। অনেকে তো সেলফি তুলছিলেন, অনেকে ছবি তুলছিলেন, অনেকে দেখছিলেন, বাট আমার প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা জুনিয়র অফিসার, তো এটাই হলো আমার দেশের সেনাবাহিনীর, এটাই হলো প্রকৃত চিত্র, আমার সৈনিকের প্রকৃত চিত্র। এদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি, এদের জন্য আপনারা দোয়া করবেন। এবং সেনাবাহিনীর কমান্ডে যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, এই আপনাদের অল্প কিছু মানুষের দুর্নীতি এবং অপরাধের কারণে এই বিশাল সেনাবাহিনীর এই হাজারো সৈনিকের, আমাদের পুরো সেনাবাহিনীটাই প্রায় ১ বছর হয়ে গেল এরা ক্যান্টনমেন্টের বাইরে আছে। এরা এদের এই আত্মত্যাগ গুলা, এদের কষ্টগুলা যেন ম্লান না হয়ে যায়। জুলাই বিপ্লব তো হয়ে গেল। জুলাই বিপ্লবের পরে আমরা জানি, বিভিন্ন তথ্য থেকে আমরা জানি, প্রায় ২ লাখেরও বেশি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ এবং তার অনুসারীরা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। পালিয়ে তো গেছে সীমান্ত দিয়েই। তাদেরকে বিজিবি এগুলোকে আটকালো না কেন? এখন প্রশ্ন থেকে যায় যে সবাইকে কি আটকানো সম্ভব হতো? সম্ভব হতো না, কারণ বিজিবি তো আর ২ গজ পর পর হাত ধরে দাঁড়িয়ে নেই, তার সবাইকে আটকানো সম্ভব হতো না। তবে সীমান্তের প্রায় 95% এলাকা দিয়েই কাঁটাতারের বেড়া আছে এবং কাঁটাতারের মাঝে মাঝে গেট আছে। তো বিজিবি যদি চাইতো, তবে 100% না, অ্যাটলিস্ট ২০ থেকে ৩০% লোককে তারা আটকাতে পারত। তার মানে অ্যাটলিস্ট ৫০-৬০ হাজার মানুষকে তারা আটকাতে পারত। কিন্তু আমরা তো মিডিয়াতে দেখেছি, বিজিবি তো কাউকে আটকায় নাই। হাতে গোনা ২-৪ জনকে ধরেছে, তার বেশিরভাগই এই সিভিলিয়ান, তার বেসামরিক লোকজন ধরে বিজিবির হাতে দিয়েছে। তবে বিজেপি তাদেরকে আটকালো না কেন? কারণ তাদেরকে ওই আদেশগুলো দেওয়া হয় নাই। কমান্ড স্ট্রাকচার যারা ছিল তারা চেয়েছে যে তারা সীমানা পার হয়ে ওপাশে চলে যান। এই কারণেই তো এই কারণেই করা যায়নি। এ কারণে আমরা পত্রপত্রিকা থেকে এবং বাইরের বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চলছে। তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে, দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনার্কি ঘটানোর চেষ্টা করছে, এবং ষড়যন্ত্রগুলো যে বর্ডারের ওই পাশ থেকে হচ্ছে, এবং আমরা ইন্ডিয়ার মিডিয়াগুলো দেখলেও টের পাই যে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র এবং বিশেষ করে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টকে যে কোনো ভাবে একটা ফেইল্ড গভর্নমেন্ট হিসাবে প্রমাণের জন্য সবকিছু করে যাচ্ছে, এবং সবকিছুই হচ্ছে সীমানার ওপার থেকে। তো তার মানে আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই হোক গার্ড দিতে হবে। আমাদেরকে এই সীমানাটাকে যে কোনো ভাবেই গার্ড দিতে হবে। আমরা যদি এই মুহূর্তে দেশের বিশৃঙ্খলা যাতে না হয় সেটা যদি প্রোটেক্ট করতে চাই, যে কোনো ষড়যন্ত্র যদি প্রোটেক্ট করতে চাই, এবং দেশের ভিতরে যদি আমরা শৃঙ্খলা রাখতে চাই, আমাদেরকে সীমানা গার্ড দিতেই হবে, সীমানাটা গার্ড দিতেই হবে। এবং সীমানাটা সুরক্ষাটা করবে কে? এখন এই $1 মিলিয়ন কোশ্চেন হলো, সীমানাটা এই সুরক্ষাটা করবে কে? দেখেন, বিজিবি নামই কিন্তু বর্ডার গার্ড, তাদের কাজই হলো সীমান্ত রক্ষা করা। তো বর্ডার গার্ড সীমানাটা রক্ষা করবে কার কাছ থেকে? বর্ডার গার্ড সীমানাটা রক্ষা করবে ভারতের কাছ থেকে, আমাদের বর্ডারই তো ভারতের কাছ থেকে।
তো তার জন্য আমাদের সবার আগে কি কাজ করতে হবে? ভারতের কাছ থেকেই যদি আমাদের সীমানা আমরা রক্ষা করতে চাই, যে কাজটা বিজিবি করবে, সবার আগে কি কাজ করতে হবে? সবার আগে করতে হবে যে আমাদের এই বিজিবির ভেতরে ভারতপন্থী যে মানুষগুলো আছে, ভারত ফ্রেন্ডলি যে অফিসার গুলো আছে, আওয়ামী লীগ পন্থী যে অফিসার গুলো আছে, এই মানুষগুলাকে বিডিআর থেকে রিমুভ করতে হবে। আপনি যদি ভারত ফ্রেন্ডলি কমান্ড এশালন, আওয়ামী লীগ ফ্রেন্ডলি কমান্ড এশালন, এদেরকে যদি বিজেপিতে রেখে দেন এবং আশা করেন যে তারা ভারতের সাথে বাংলাদেশের 2,4,100 কিলোমিটার সীমানাটা একেবারে সুন্দরভাবে পাহারা দিবে, দিস ইজ অ্যাবসার্ড। তো এটার প্রথম কাজই হলো এটা। আপনি করবেন কিনা, সরকার করবে কিনা, সেটা অন্য বিষয়। দ্বিতীয়ত হলো, এটাই যদি আমরা করতে পারি তাহলেই এই ইন আউটটা বন্ধ হবে। 2 নাম্বার হলো যে মানে সরাসরি আসি আলোচনায়। ধরেন এখন যারা আছে বিডিআর এ, তারা কি ভারত ফ্রেন্ডলি আছে নাকি বাংলাদেশ ফ্রেন্ডলি অফিসাররা বিডিআর এর দায়িত্ব আছে? আমি যদি ওই সময়টাকে আবার ফেরত যাই, যে 2024-এর জানুয়ারির ইলেকশন, সেই সময়ে যতগুলা রিজিয়ন কমান্ডার বলি, যতগুলা রিজিয়ন কমান্ডার ছিলেন, আপনারা খোঁজ নিলে দেখবেন এরা অলমোস্ট সবাই এসএসএফ ব্যাকগ্রাউন্ড অথবা ডিজিএফআই ব্যাকগ্রাউন্ড। যতগুলা সেক্টর কমান্ডার ছিলেন এরা আইদার এসএসএফ অথবা পিজিআর অথবা এনএসআই অথবা ডিজিএফআই অথবা কেউ ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, আওয়ামী লীগের অমুক এমপির জামাই, অমুক মন্ত্রীর জামাই, এরকম ছিল। এবং তাদের একটা উল্লেখযোগ্য অংশ এখনো আছে। অনেক দেশপ্রেমিক অফিসারও আছে। আমি যেটা বললাম যে কয়েকজনের কথা তো নামই বললাম। তো আপনি যদি এই আমাদের এই গর্বের বিজিবিকে যদি সেই পূর্বের, কেমন স্যার এখন যে বিজিবি আছে উনি কেমন, মানে বাংলাদেশপন্থী না ভারতপন্থী? আমি এই কথার আনসার শুধু আমি একটা লাইনেই দিব যে শেখ হাসিনার আমলে বিজিবি এবং ডিজিএফআই হওয়ার সব থেকে বড় ক্রাইটেরিয়াই ছিল আপনি মানুষ কেমন হন, আপনার প্রফেশনালিজম কেমন, ক্যারিয়ার কেমন, এগুলোই ছিল না। এগুলোর মেন ক্রাইটেরিয়া ছিল আপনাকে আনকোশ্চেনেবল লয়ালিটি থাকতে হবে, যে লয়ালিটি দিয়ে আমরা যেমন শপথ নেওয়ার সময় শপথ নিয়েছি না স্যার, আমরা শপথ নিয়েছি যে সেনাবাহিনীতে জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই যাই বাংলাদেশ আমরা যাইবো। তো ওই আনকোশ্চেনেবল লয়ালিটির ভিতরে ছিল যে শেখ হাসিনা সরকারকে আজীবন রাখার জন্য গুম খুন হত্যা গণহত্যা জুলুম অত্যাচার যাহা প্রয়োজন হইবে তাহাই করিব। তো দ্যাট রিমেন্স, আপনি দ্যাট রিমেন্স। দ্বিতীয়ত আর একটা ছোট পয়েন্ট বলবো, তাসনুবা মাহা উনি ওনার হাজবেন্ড ক্যাপ্টেন তানভীর বিডিআর হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। ভাবির অপরাধ, ভাবি এখনো তার স্বামীর লাশটা পান নাই। তার অন্য মানুষের লাশ দিয়ে ভাবিকে বুঝাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে, বাট ভাবি রাজি হন নাই। কারণ ভাবি এখনো তার স্বামীর লাশ খুঁজে বেড়াচ্ছেন। ভাবি তার স্বামীর হত্যাকারীদের বিচার চাচ্ছেন। তাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে কম্প্রোমাইজ ভাবি করবেন না, ভাবি বিচার চাচ্ছেনই। ভাবিকে কোনোভাবেই বসে আনা যাচ্ছে না, যে কারণ ভাবি এগুলো কোনো কিছু নিয়ে কম্প্রোমাইজ করবেন না। ভাবি এই কারণেই একটা বড় অংশ দেখছি, এবং আমি সন্দেহ করছি এটা গোয়েন্দা সংস্থা, যে ভাবির চরিত্র হানির পেছনে লেগে গেছে, বিভিন্ন ভাবে ভাবির চরিত্র নিয়েও কথা বলা শুরু করেছে। তো আমি আমার গোয়েন্দা সংস্থার সকলকে বলছি, উনি আমাদের একজন শহীদ ভাবি, সম্মানিত ভাবি। ভাবির সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব। আর যদি মনে করেন যে আপনারা গোয়েন্দা সংস্থারা এটা করছেন না, তবে কারা করছে সেটা বের করেন, তাদেরকে সামনে নিয়ে আসেন। মেজর জিয়া যে বরখাস্ত এখন দেশে পালিয়ে আছে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে, এটা একটা জঙ্গি নাটক। এটা তো আমরা সবাই জানি যে বিগত রেজিমে কিভাবে জঙ্গি নাটক হয়েছে। এবং শুধু এই জিয়া না, এই জঙ্গি নাটক সাজিয়ে প্রায় 64 জন
64, 60 থেকে 70, আমার জানা মতো একটা দ্য 64 অফিসারকে বিভিন্ন ভাবে ভিক্টিমাইজ করা হয়েছে। তো আমি আমার অথরিটিকে, আমি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়, আমার সশস্ত্র বাহিনী সকলকে অনুরোধ করব এই পুরনো এই জঙ্গি নাটকের এই কেসগুলো নতুন করে রিওপেন করেন। জিয়ার মায়ের কান্না, জিয়া এর আম্মা একটা অনুষ্ঠানে এসে কান্নাকাটি করতে করতে বলছিলেন যে অনেক বছর হয়ে গেল আমি আমার ছেলেকে দেখি না। তো জিয়া একটা কোর্সের ফার্স্ট ম্যান ছিল। আমি সকলকে অনুরোধ করছি যে এই জিয়ার কেসটার জন্য আবার নতুন করে রিওপেন হয়, এই জঙ্গি নাটকের বিষয়গুলোর জন্য আবার নতুন করে রিওপেন হয়। এরপরে বিডিআর নিয়ে, বিজিবি নিয়ে কোনো ইস্যু নিয়ে কথা বলতে আসলেই একটা চক্র আমাদেরকে একটা ফ্রেমে ফেলে দেয়। তারা বলার চেষ্টা করে যে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল সেই সব সৈনিকের পক্ষে নাকি আমরা কথা বলছি। এই বিষয়ে আমি একেবারে পরিষ্কার করে বলতে চাই যে এই বিডিআর হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রে টোটাল 6টা ক্যাটাগরির মানুষ জড়িত ছিল: ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, অর্থদাতা, হত্যাকারী। এবং এই হত্যাকারীদের দুইটা অংশ আমরা জানি। একটা অংশ সাদা অ্যাম্বুলেন্সে করে ওদেরকে পার করে দেওয়া হয়, গোয়েন্দা সংস্থাগুলো এবং 46 ব্রিগেড মিলে তাদেরকে পার করে দেয় এবং তাদের জন্য এয়ারপোর্টে প্লেন অপেক্ষা করছিল। এটা আমার কথা না, বিভিন্ন জন যারা সাক্ষী দিয়েছিলেন মিডিয়াতে আছে। আর হত্যাকারীদের এবং নির্যাতনকারীদের আর একটা অংশ যারা তৎকালীন বিডিআর এর সৈনিক। এরপরে হলো তার সহায়তাকারী, এবং এরপরে যারা এই পুরা বিডিআর এর হত্যাকাণ্ডকে কাভার আপ করেছে, সাক্ষী সবুত প্রমাণ সব নষ্ট করেছে এবং এই ঘটনাগুলোকে অন্য দিকে নিয়ে গেছে। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই 6 ক্যাটাগরির সকলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এই শুধুমাত্র একটা ক্যাটাগরি বাদে বাকি সবাই এক হয়েছে এবং তারা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে সম্পূর্ণ ঘটনার জন্য শুধুমাত্র বিডিআর সৈনিকরা দায়ী। তাহলে বাকি 5 ক্যাটাগরি গেল কোথায়? এবং তারা আরেকটা বিষয়ে বলার চেষ্টা করছে যে এই শেখ হাসিনার আমলে যে ইনকোয়ারিটা হয়েছে এবং যে বিচারটা হয়েছে ওটাই নাকি ফাইনাল। তো এই বিষয়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার ভাইয়ের রক্তে, আমার ভাইয়ের রক্তের 57 জন শহীদ, তাদের বিচার চাই আমি। এবার আমি বিডিআর নিয়ে কথা বলি। আগে তো ছিল ইপিআর, পরে তো বিডিআর হলো, এখন বিজিবি। এই অনুষ্ঠান যারা শুনছেন তাদের শুধু জানার জন্য বলি, দেখেন বিজিবি হলো বাংলাদেশের 230 বছরের সব থেকে পুরনো অর্গানাইজেশন। বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে এত পুরনো প্রতিষ্ঠান আর নেই। এর ইতিহাস এত রিচ। বিডিআর এর মহান মুক্তিযুদ্ধে বিডিআর এর অবদান হলো অপরিসীম। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই বিডিআর থেকে, তৎকালীন ইপিআর থেকে 817 জন শহীদ হয়েছিলেন এই মহান মুক্তিযুদ্ধে। বিডিআর থেকে 2 জন বীর শ্রেষ্ঠ আছে, 119 জন পদক গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পাওয়া সৈনিক আছে এই বিডিআর এ। আপনারা কি এখন তো প্রায় দেখা যায় গত 15 বছরে যে সীমান্তে প্রতিনিয়ত প্রায় হত্যা হয়, পুশিন হয়, ফেলানির লাশ ঝুলতে থাকে। 2009 সালের আগের বিডিআর এর আপনারা একটু আপনাদের মেমোরিটা একটু চিন্তা করে দেখেন তো, সংবাদ মিডিয়াতে খুঁজে দেখেন তো যে 2000 স্বাধীনতার পর থেকে 2009 পর্যন্ত সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে কিনা, হলে কত কিভাবে হয়েছে, দেখবেন হয়নি। কারণ সেই সময়কার বিডিআর দেশপ্রেমিক ছিল, সাহসী ছিল এবং তারা পেশাদার ছিল। আমাদের এই উপমহাদেশে যতগুলো বর্ডার গার্ডিং ফোর্স আছে, আমাদের বিজিবি কিংবা বিএসএফ, পাকিস্তানের, মায়ানমারের, চায়নার, সব থেকে সাহসী, দেশপ্রেমিক এবং প্রফেশনাল ফোর্স ছিল হলো বিডিআর। আমি শুধু তাদের পুরনো একটা ঘটনা বলে শেষ করব। সিলেটের পদুয়াতে বিএসএফ যখন মার খাওয়ার পরে তারা আমাদের যে রৌমারী যুদ্ধের কথা জানেন, রৌমারী বড়ইবাড়ি কুড়িগ্রামের এই এলাকাটাই, গ্রামটা দখল করার জন্য গ্রামবাসীর ভাষ্য মতে প্রায় 300 থেকে 400
ইন্ডিয়ান বিএসএফ এর সৈনিকরা এই গ্রামবাসীটা রাতের অন্ধকারে ঘিরে ফেলে। ওইখানে একটা বিওপি ছিল, বড়াইবাড়ি বিওপি। এই বিওপিতে সদস্য সংখ্যা ছিল মাত্র 11 জন। এই 11 জন তারা ডিসিশন নেয় যে তারা ফাইট করবে। জাস্ট ইমাজিন, এই 11 জন তারা ডিসিশন নেয় যে তারা ফাইট করবে। তাদের মেশিন গান ছিল এবং তারা শুরু করে দিল, গুলিবর্ষণ শুরু করে দিল, প্রতিরোধ শুরু করলো। এবং এলাকাবাসীর ভাষ্য মতে 98 থেকে, কেউ বলে 200, বাট আমি শুনেছি 98 জন, 98 জন বিএসএফ এর মৃত্যু হয় ওই ইসে। এই বিডিআর এর ওই 11 জনের বীরত্ব দেখে গ্রামবাসীরাও তাদের সাথে যোগ দেয় এবং আমাদের ভারতের বিএসএফ এবং ভারতের যে বাহিনীটা ছিল তারা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। আমাদের বিডিআর এর 11 জনের ভিতরে 3 জন শহীদ হন। একটা বিষয়ে কিছু কথা বলতে হবে, যেটা হলো যে আমরা গত 15 বছরকে কিভাবে ডিফাইন করব। আমরা আমাদের কাছে দুইটা সিচুয়েশন আছে। হয় আমরা ডিফাইন করব যে আমাদের গত 15 বছর অত্যন্ত সুখে শান্তিতে ছিল, প্রত্যেকটা অর্গানাইজেশন একেবারে তাদের প্রফেশনালিজমের পিকে থেকে পারফরমেন্স দিয়ে গেছে, দেশে একেবারে সবকিছু শান্তি বিরাজ করছিল। অথবা গত 15 বছরে আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষতি হয়েছে, জুডিশিয়ারির ক্ষতি হয়েছে, দেশে প্রচুর গুম খুন, অন্যায়, অবিচার, অনাচার হয়েছে। সিচুয়েশন তো দুইটা, এবং কোনটা সত্য আমরা তো জানি। তাই যদি হয় তবে আমাদেরকে তো এই জুলাই বিপ্লবের পরে একটা জায়গা থেকে তো শুরু করতে হবে, দেশটা তো পুনর্গঠন করতে হবে। আমরা যদি বিশ্বাস করি যে না, গত 15 বছর আমাদের অনেক ক্ষতি হয়েছে, তাহলে তো সামনের দিকে যেতে হবে। এখন অনেকে বলার চেষ্টা করে যে দেখো, আমলাতন্ত্রে আমাদের যারা ব্যুরোক্রেসি, তাদের তো বিশাল প্রবলেম, দুর্নীতি আছে বিভিন্ন সমাজের অন্য সেক্টরে, তোমরা ওগুলা নিয়ে অত কথা বলো না কেন? তোমরা শুধু এই সশস্ত্র বাহিনী কিংবা এগুলো নিয়ে এত বেশি কথা বলো কেন? তাদের কাছে আমার ব্যক্তিগত নিবেদন হলো, দেখেন, আর কোন বাহিনী কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবে না, এটা ব্যুরোক্রেসিও বলতে পারবে না, ডাক্তাররাও বলতে পারবে না, ইঞ্জিনিয়াররাও বলতে পারবে না, কেউই বলতে পারবে না যে 20 বছর আগে আমরা খুব সাহসী দেশপ্রেমিক ছিলাম। এটা আমার সেনাবাহিনী বলতে পারবে, এটা বিজিবি বলতে পারবে যে 20 বছর আগে, তার আগে আমাদের গর্বের ইতিহাস ছিল। এবং আমি এটাও বিশ্বাস করি যে আমাদের সীমান্তে মেইনলি ভারতের সাথে, এবং সীমান্তের দৈর্ঘ্য হলো 4100 কিলোমিটার, এবং আমাদের দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, আমাদের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই, আমরা আমাদের সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে এবং বিজিবিকে আমাদেরকে সেই পূর্বের ফর্মে নিয়ে যেতে হবে। আজ যদি আমরা পারি তবেই আমরা দেশকে বাঁচাতে পারবো। এখন যদি আমি বলি যে আচ্ছা, বর্তমানে কি অবস্থা? বর্তমানের অবস্থা তো সীমান্ত হত্যা তো হচ্ছে, আমরা অনেক বছর ধরে দেখছি, পুশিন হচ্ছে। তো এসব হচ্ছে কেন? এসব হচ্ছে, এটার কারণ একটাই হলো, আমরা গত 15 বছর ধরে নতজানু ছিলাম। আমাদের দেশ ভারতের কাছে নতজানু ছিল, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের বিশেষ করে বর্ডার গার্ড, আমাদের আমরা জানি ভারতের কাছে কি অবস্থা ছিল স্যার, জানি। মানে এখন অবস্থাটা কি? মানে আমি বলছি যে আপনি কি কোনো ঝুঁকি দেখছেন কিনা, সেই ঝুঁকি যদি দেখে থাকেন, কেন সেই ঝুঁকিটা? আচ্ছা, আমি ঝুঁকি দেখছি হলো দুইটা। এ বিষয়ে আমি প্রথমে জুলাই আন্দোলনের অল্প একটু অংশ বলতে চাই। যে দেখেন, আমরা কিন্তু জানি, এটা একটা ওপেন সিক্রেটও না, এটা সবাই জানে যে যতগুলো মেজর জেনারেল আছে এদের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা অ্যাপয়েন্টমেন্ট হলো ডিজি বিজিবি এবং ডিজি ডিজিএফআই। এবং এই দুইটা হওয়ার জন্য সব থেকে বড় কোন ক্রাইটেরিয়াটা লাগে হলো আনকোশ্চেনেবল লয়ালিটি। হাসিনার আমলে সব থেকে বেশি লাগতো হলো আনকোশ্চেনেবল লয়ালিটি। আর বিজিবির ক্ষেত্রে আরেকটা জিনিস লাগতো,
আনকোশ্চেনেবল লয়ালিটি টু শেখ হাসিনা, এবং তাকে আবার ইন্ডিয়ান ফ্রেন্ডলি হতে হবে, এই যে জুলাই বিপ্লবের আগে যে 2024-এর জানুয়ারিতে যে ইলেকশন হলো, এই ইলেকশনে শেখ হাসিনা জানতো যে ইলেকশনে বাধা দেওয়ার জন্য অনেক হবে, তো এভাবে সে তার সমস্ত প্রশাসন সাজিয়েছিল। তো 2024-এর জানুয়ারির ইলেকশনে বিজিবির সম্পূর্ণ কমান্ড স্ট্রাকচারটা আপনারা দেখেন কারা ছিল। আপনি দেখবেন যে হায়ার কমান্ডের অলমোস্ট 100% ছিল যাদের এসএসএফ ব্যাকগ্রাউন্ড অথবা ডিজিএফআই ব্যাকগ্রাউন্ড। তো এবং তারাই জুলাই বিপ্লবের সময় কাজ করেছে। এবং তবে এটাও ঠিক যে জুলাই বিপ্লবের সময়ও বিজেপিতে কিছু অসাধারণ ভালো অফিসার ছিল। ওই সময় ঢাকা সেক্টর কমান্ডার একজন ছিলেন, একটা অসাধারণ ভালো অফিসার, যে কারণে তিনি অনেক ড্যামেজ কন্ট্রোল করতে পেরেছিলেন। 5 ব্যাটালিয়নের সিও ছিলেন, অসাধারণ একটা। রামুতে 30 ব্যাটালিয়নের সিও ছিলেন, অসাধারণ একটা। তবে এই যে কমান্ড এশালনের কথা বললাম, এবং বিজিবির যে সাধারণ অফিসার, জুনিয়র অফিসার এবং সৈনিকরা, তারা কিন্তু জুলাই বিপ্লবে কোনোভাবেই সৈনিক বিরুদ্ধে যেতে চায় নাই। মনের ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে মাঠে নামানো হয়েছে। একেবারে 100% আমি নিয়ে বলতে পারি। আমার 9 বছর বিজিবিতে চাকরি, আমি জুলাই বিপ্লবের পরে রিটায়ার করেছি। তো তাদের মনের বিরুদ্ধে তাদেরকে নেওয়া হয়েছে। ঢাকা থেকে যখন আদেশ দেওয়া হলো যে সমস্ত বর্ডার খালি করে দাও, সবাইকে ঢাকায় নিয়ে আসো, জুনিয়র অফিসাররা একটা ডিলে ব্যাটেল দিয়েছে এবং তারা আনতে পারে নাই।